যখন বিরোধীদের আর কিছুতেই বাগ মানানো যাচ্ছে না, তাদেরকে সিবিআই, ইডি ইত্যাদি দিয়ে গ্রেফতার করা যাচ্ছে না, তখন এক নতুন ফন্দি ফেঁদেছে বর্তমান কেন্দ্রীয় সরকার। এর আগে আপনারা পেগাসাসের নাম নিশ্চয়ই শুনেছেন। বিভিন্ন লোকের মোবাইলে এমন একটা সফটওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়েছিল যা দিয়ে তাদের প্রতিটি গতিবিধি, ক্যামেরা, মাইক্রোফোন সব দিয়ে শোনা যাচ্ছিল, তাদের সমস্ত গতিবিধি বোঝা যাচ্ছিল। সেই পেগাসাস ইস্যু খানিকটা স্তীমিত হতেই এক নতুন খেলা শুরু করেছে আমাদের কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, একেবারে নতুন খেলা, যা দিয়ে বিরোধীদের শুধু ফোনবন্দি না, নজরবন্দি না, কোনো কোনো ক্ষেত্রে গৃহবন্দিও করে রাখছে তারা। আজকে আমরা থার্ড আই অনুষ্ঠানে সেইটা নিয়ে বিস্তারিত কথা বলবো। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজকে যে ব্যবস্থা চলছে এখন দেশে, সেটাকে এমার্জেন্সির সাথে যদি তুলনা করেন খুব একটা ভুল হবে না। হয়তো অফিসিয়ালি এমার্জেন্সি ঘোষণা করা হয়নি ঠিকই, কিন্তু একটা অলিখিত এমার্জেন্সি চলছে। বিরোধীদের কণ্ঠ রোধ করতে যা যা করণীয় সবটাই করছে কিন্তু কেন্দ্রীয় সরকার। এমন এমন কিছু তারা পদক্ষেপ নিচ্ছে যেটা দেখে রীতিমতো এমার্জেন্সির কথা মনে পড়ে যাচ্ছে। যেমন ধরুন, আম আদমি পার্টির সঞ্জয় সিং এর কথা। আম আদমি পার্টির আইডিওলজি বিজেপি আরএসএস এর সাথে খানিকটা মেলে, আমরা সবই মানি। আমরা জানিও সেখানে কোনো গোপন আঁতাত হয়ে থাকতে পারে, সেটাও জানি। কিন্তু সঞ্জয় সিং, রাজ্যসভার যিনি সদস্য, সঞ্জয় সিংকে কিছুতেই আম আদমির সাথে মেলানো যাচ্ছে না। আম আদমি পার্টির বাকিদের সাথে এক করে দেখা যাচ্ছে না। সঞ্জয় সিং বরাবরই প্রতিবাদী এবং বরাবরই কঠোর শব্দ প্রয়োগ করেন তিনি। আম আদমি পার্টির এই নেতার ওপরে কিন্তু যা হচ্ছে সেটা একেবারে শুধু ধিক্কার জানিয়ে শেষ করা যায় না। তিনি গিয়েছেন কাশ্মীরে তার দলের কাজে, তাকে রীতিমতো গৃহবন্দী করা হয়েছে। এবং গৃহবন্দী করা হয়েছে মানে কি, তাকে তার গেট থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, তাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রহরায় তিনি রয়েছেন। এইরকম একটা অবস্থা। শোনা যাচ্ছে যে কাশ্মীরের যিনি লেফটেন্যান্ট জেনারেল এলজি, তার নির্দেশে এই কাজ হয়েছে। কেন এই সঞ্জয় সিংকে গৃহবন্দী করা, তার কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। এবার যাদেরকে গৃহবন্দী করে রাখা যাচ্ছে না, যেমন ধরুন পশ্চিমবঙ্গের কাউকে গৃহবন্দী করতে গেলে কেন্দ্রীয় সরকারের পক্ষে অসুবিধা আছে, টেকনিক্যালি অসুবিধে। তাদের হাতে পুলিশ নেই, তাদের হাতে সেভাবে ইন্টেলিজেন্স নেই, তাই তারা পারবে না। স্ট্যালিনকে তারা আটকে রাখতে পারবে না। কিন্তু যাদেরকে এভাবে তারা পারবে না, তাদেরকে কিভাবে এই নরেন্দ্র মোদী সরকার নজরবন্দি করছে, গৃহবন্দী করছে, আজ তারই খোলাসা করব। দেখুন, নরেন্দ্র মোদী এই মুহূর্তে শুধু যে এই রাহুল গান্ধী, অখিলেশ যাদব বা ছবিতে পেছনে যাদের দেখতে পাচ্ছেন মহুয়া মৈত্র বা মনোজ ঝা, এদেরকেই শুধু ভয় পাচ্ছেন না, তিনি কিন্তু ভয় পাচ্ছেন তার দলের বেশ কিছু নেতাকে। তার মধ্যে নীতিন গডকরি অন্যতম, আছেন মুকেশ আম্বানিও। এই যে পুরো একটা টিমকে মোদী ভয় পাচ্ছেন, যে মোদী কাউকেই ভয় ডর পেতেন না, 56 ইঞ্চি ছাতি বলে এক আকেলা সাপ্পে ভারী বলে চেঁচামেচি করতেন, সেই মোদীকে কুঁকড়ে যেতে দেখছি। হ্যাঁ, উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পরেও উপরাষ্ট্রপতি নির্বাচনে যে জয় হলো, সেই জয়ের পরেও মোদীর মুখে হাসি নেই, মোদীর চেহারায় সেই জেল্লা নেই, সেই ডোন্ট কেয়ার ভাবটা নেই। কেন? মোদী খুব ভালো করে জেনে গিয়েছেন এই লোকগুলো থাকলে তার আসন কণ্টকময় হয়ে যাবে। মহুয়া মৈত্রের কথা বলি, তিনি যেভাবে একটার পর একটা সুপ্রিম কোর্টে মামলা করছেন, এবং কথা বলবো নিশ্চয়ই মনোজ ঝার কথা, যেভাবে তীব্র বাক্যবাণে তিনি নাস্তানাবুদ করে দিচ্ছেন মোদী এবং অমিত শাহকে। সঞ্জয় সিং তো আছেই, তার সাথে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো ততটা ভোকাল নন যতটা মহুয়া মৈত্র বা সায়নী ঘোষেরা, কিন্তু তিনি যে টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝেন এবং যে টেকনিক্যাল স্টেপগুলো নিচ্ছেন বা ছোট ছোট দুই একটা বাইট দিচ্ছেন, তাতে কিন্তু হৃদকম্প লেগে গিয়েছে। যেমন ধরুন, এই যে সাংসদদের কিনে নেওয়া উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রথম বললেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবং তারপরে সমস্ত মিডিয়া সেটা নিয়ে খবর শুরু করলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছেন, কিন্তু এখন অনেক বিরোধী দলের নেতারাও। মানে সাংসদ কেনাবেচা হয়েছে, এটা তিনি প্রথম উল্লেখ করলেন। এরকম ভাবেই এই যে ভোট চুরির গল্প, ভোট চুরি হচ্ছে, এক রাজ্যের ভোটার আর এক রাজ্যের ভোটার লিস্টের তালিকায় তাদের নাম, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, এইটা কিন্তু প্রথম ধরে ফেলেছিলেন অভিষেক ব্যানার্জি। তো এইভাবে বিভিন্ন ভাবে নরেন্দ্র মোদী এবং তার সরকারকে বিব্রত করে চলেছেন এরা। সংসদ ভবনে যে নরেন্দ্র মোদী ঢোকার সঙ্গে সঙ্গেই মোদী মোদী নাড়া বা স্লোগান লাগতো, সেই স্লোগান এখন বদলে গিয়েছে ভোট চোর গাদ্দি ছোড়ে। রাহুল গান্ধীকে তো ভয় পাচ্ছেনই রীতিমতো, কারণ রাহুল গান্ধী যে অ্যাগ্রেসিভ ভাবে, যে আক্রমণাত্মক ভাবে তিনি রাজনীতি শুরু করেছেন, এইটাই দরকার ছিল নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে। কারণ নরেন্দ্র মোদীরা যে আক্রমণাত্মক ঢঙে রাজনীতি করেন, যে আক্রমণাত্মক ঢঙে একটার পর একটা বিধায়ক কিনে সরকার ফেলে দিয়ে সেখানে রাজ্য সরকার গড়েন, কখনো কেন্দ্রের সরকারের উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদ কিনে নেন, এই যে কিনে নেওয়ার যে আক্রমণাত্মক স্টাইল, অথবা কিনে নিতে না পারলে জেল খাটানোর যে স্টাইল, সেই স্টাইলটা কিন্তু কমব্যাট করতে হলে, তার সাথে লড়াই করতে হলে রাহুল গান্ধীর এই আক্রমণাত্মক ভূমিকাটা খুব জরুরি ছিল। আরজেডি সাংসদ মনোজ ঝার কথা বিশেষভাবে বলবো। অধ্যাপক মানুষ, শিক্ষিত মানুষ, অত্যন্ত সুবক্তা। তিনি যখন সংসদে বক্তব্য রাখেন, রীতিমতো মাথা নিচু করে শুনতে হয় নরেন্দ্র মোদী, অমিত শাহ, নির্মলা সীতারামনদের। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো। তিনি রাজ্যসভা কাঁপিয়ে বক্তৃতা করেন। রাজ্যসভায় অনেক ভালো ভালো বক্তা আছেন, কিন্তু ঋতব্রতর নামটা নিঃসন্দেহে তার আগে আসবে। ভয় পাচ্ছেন যাদেরকে, তাদেরকে কিন্তু তিনি সবাইকে গৃহবন্দী করতে পারবেন না, বা সবাইকে জেলবন্দিও করতে পারবেন না, এমন কিছু তার কাছে তথ্য প্রমাণ নেই। যদিও সঞ্জয় সিংকে গৃহবন্দী করার কোনো তথ্য প্রমাণ আজও তারা দিতে পারেননি। গতকাল এই ঘটনাটি ঘটেছে। এবার ঘটনা হচ্ছে, বাকিদের কি করে নিয়ন্ত্রণ করবে? বাকিদের ফোনে কি পেগাসাস ঢুকিয়ে দেবে? বাকিদের ফোনে কি এমন কোনো সফটওয়্যার বা ম্যালওয়্যার ঢুকিয়ে দেবেন যে যার ফলে তাদের সমস্ত গতিবিধি নরেন্দ্র মোদীদের নজরে থাকে? এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর তাদের গতিবিধির ওপর নজর রাখছে কিন্তু সাদা পোশাকের গোয়েন্দারা। কে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কি কথা বলছে, সবটাই কিন্তু জানার, বোঝার চেষ্টা করছে এই নরেন্দ্র মোদীর স্পাইরা। আমরা ভালোভাবে খবর নিয়ে দেখলাম যে এই যে গোয়েন্দাগিরিটা, বিরোধী দলের নেতাদের পেছনে গোয়েন্দাগিরিটা, এই গোয়েন্দাগিরিটা শুধু তিনি বিরোধী দলের নেতাদের পেছনে করছেন তা কিন্তু নয়, তার নিজের দলেরও প্রায় 50-60 জন নেতার পেছনে এরকম গোয়েন্দা লাগিয়ে দিয়েছে। এমনকি চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের পেছনেও কিন্তু এমন কিছু গোয়েন্দা ঘুরছে, যারা তাদের গতিবিধির নিয়মিত খবরাখবর দিল্লির সরকে পাঠাচ্ছে। এরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। চাঞ্চল্যকর খবর। এইটা কোনোভাবেই সেই এমার্জেন্সির সাথে আপনি তুলনা না করলে পারবেন না। কারণ এমার্জেন্সিতেও নেতাদের, তখন তো এত টেকনোলজি ছিল না, তখন নেতাদের ধরে ধরে গ্রেফতার করেছেন এবং জেলে পুরেছেন ইন্দিরা গান্ধী, তার ফলও হাতে নাতে পেয়েছেন। নরেন্দ্র মোদী কি সেই পথেই চলছেন? নরেন্দ্র মোদী কি ধীরে ধীরে বিরোধীদের কণ্ঠরোধ করতে গিয়ে তাদের একে একে কাউকে জেলবন্দি, কাউকে গৃহবন্দী, আর কাউকে নজরবন্দি করবেন? আমরা কিন্তু এই সব কিছু বিষয় নিয়ে আজকে বিস্তৃত আলোচনা করব। অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন, ফিরছি একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা এটা লক্ষ্য করছি যে, এবং শুধু লক্ষ্য করছি না, অনেক সাংসদদের সাথেও কথা বলেছি। সাংসদরা তো সিকিউরিটি পান, সেই সিকিউরিটির মধ্যে থেকেই কিন্তু বেশ কিছু লোক
নেতা কোথায় যাচ্ছেন, কোথায় আসছেন, কার সাথে কথা বলছেন, এসব খবর কিন্তু পাচার করছে বলে খবর পাওয়া যাচ্ছে, সিকিউরিটিরা করছে। এইরকম ভাবেই সিকিউরিটির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। নজরদারি চালানো হচ্ছে তাদের ফোনেও। হ্যাঁ, শুধু পেগাসাস নয়, এখন এমন বহু সফটওয়্যার আছে যেটা আপনি প্লে স্টোরে খুঁজলেই পেয়ে যাবেন, যে সেই প্লে স্টোরে সফটওয়্যার খুঁজে আপনি যে কোনো লোকের উপর ফোনের নজরদারি আপনি করতে পারেন। সে কোথায় যাচ্ছে তার গতিবিধি লক্ষ্য করতে পারেন, সে কোথায় কোন ফোন কল করছে, কার সাথে কতক্ষণ কথা বলছে, সবটা আপনি নজরবন্দি করতে পারেন। অথবা তিনি কাকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সবটাই কিন্তু নজরদারি হচ্ছে, মনিটরিং হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে। সববার পেছনে এই মনিটরিং এর পেছনে কারণটা কি? কারণ একটাই, তাদের মধ্যে কোনো একটা ক্লু তুলে আনা, কোনো একটা মানে ত্রুটি তুলে আনা, যেটা নিয়ে তাদের জেলবন্দি করা যায়। বাদ নেই কিন্তু তার দলের নেতারাও। নীতিন গডকারি হচ্ছেন এখন সবচেয়ে বড় চোখের বালি নরেন্দ্র মোদী। নীতিন গডকারি তার ছেলেদের ওই E20 পেট্রোলে 20% ইথানল মেশানো নিয়ে টেন্ডার ফেন্ডার ইত্যাদি পাইয়ে দিয়েছেন। এসব খবর তো বেরোচ্ছেই। তিনি সড়কে নির্মাণে 2 নম্বরই হয়েছে, অর্থাৎ 18 কোটি টাকার সড়ক 45 কোটি টাকায় তৈরি হয়েছে। এইসব বদনাম করেও গডকারিকে কিন্তু আটকানো যাচ্ছে না। নীতিন গডকারি সবচেয়ে বড় মানে শত্রু কেউ হয়ে থাকেন, তিনি হচ্ছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদী অমিত শাহর সবচেয়ে বড় শত্রু এখন গডকারি, রাহুল গান্ধী নয়। গডকারির উপরে নজরদারি করা হচ্ছে, গডকারি কি বলছেন, কোথায় কি বাইট দিচ্ছেন, প্রত্যেকটা অ্যানালিসিস করা হচ্ছে। এই যে এইভাবে তার নিজের দলের নেতাদের উপরেও নজরদারি করছেন, এবং তার সাথে সাথে একদা তার মানে একদম প্রিয় বন্ধু মুকেশ আম্বানি, তার ওপরেও কিন্তু নজরদারি চলছে। আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি, এই নজরদারিগুলো চালানো হচ্ছে কেন্দ্রীয় কোনো একটি সংস্থার তরফে। কেন এক সময়ের প্রিয় বন্ধুরা, নিজের দলের লোকেরা বা এমনকি শরিক দলের লোকেরা, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, এদের ওপরও নজরদারি চালাতে হচ্ছে? আসলে একটা বিশ্বাসহীনতায় ভুগছেন আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তারা কিন্তু একটা আশঙ্কায় ভুগছেন। তারা কাউকেই বিশ্বাস করতে পারছেন না। বিশেষ করে নরেন্দ্র মোদী কাউকে কোনোদিনই বিশ্বাস করেননি। যার হাত ধরে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যার হাত ধরে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, আগে তো তাদেরকেই লাথি মেরে সরিয়ে দিয়েছেন। আমি লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীদের কথা বলছি। এই যে মানে অনাস্থা, তার নিজের লোকের ওপরেই অনাস্থা, আসলে এটা কেন? এটার কারণ কিন্তু একটাই, কারণ নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন তার কোয়ালিফিকেশনটা কি। আমি কোয়ালিফিকেশন বলছি না, এডুকেশনাল কোয়ালিফিকেশনটাই শুধু মানে মানদণ্ড সেটা নয়, তার কোয়ালিটি কি তিনি জানেন। তিনি যে আদতে একজন গণ্ডমূর্খ এবং সবটাই তার লোক দেখানো, এটা তার চেয়ে ভালো কেউ বোঝেন না। তিনি যতই ছাতি টান করে চলার চেষ্টা করুন, তিনি যে তার অশিক্ষার ভারে রিজু হয়ে গিয়েছেন, ঝুঁকে পড়েছেন, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায় তার বডি ল্যাঙ্গুয়েজে, পরিষ্কার বোঝা যায়। ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা বুঝতে পারবেন নরেন্দ্র মোদী যে তার অশিক্ষা, তার কুশিক্ষা তিনি দেশে ছড়িয়ে দেশের মানুষের কাছে, বিদেশের কাছে যে হাস্যকর হয়েছেন এবং তাকে নিয়ে যে ট্রোল হয়, এতে কিন্তু তিনি বেশ বিব্রত। এবং এই ট্রোলিং এর সংখ্যা দিনকে দিন বাড়ছে, সর্বত্র বাড়ছে, শুধু দেশে নয় বিদেশেও। এবার তাদের আশঙ্কা হচ্ছে যে এই যে বাংলাদেশ নেপালে যে ধরনের গণ অভ্যুত্থান ঘটে গেল, এরকম গণ অভ্যুত্থান ভারতে ঘটবে না তো? আমরা চাই না ভারতে এরকম কোনো গণ অভ্যুত্থান ঘটে একটা নির্বাচিত সরকার পড়ে যাক, আমরা এটা কখনো চাই না। কিন্তু আশঙ্কা তো করছি, কোথাও না কোথাও আশঙ্কা তো সৃষ্টি হচ্ছে। কোথাও না কোথাও তো দুরু দুরু বুকে তারা চেয়ে দেখছেন নেপালে কি ঘটছে, বাংলাদেশে কি ঘটেছে, শ্রীলঙ্কায় কি ঘটেছে। এই যে ভারতের চারপাশে যে গণবিদ্রোহ শুরু হয়েছে, তার আঁচ থেকে বাঁচতে পারবে নরেন্দ্র মোদী? তারাও তো আশঙ্কা করছেন যে কোনো দিন দিল্লির রাজপথে হাজার হাজার লাখে লাখে মানুষ নেমে পড়তে পারে। এটা আশঙ্কা তারা করছেন। কত মিলিটারি আছে তা দিয়ে আটকাবে? এবং মিলিটারি যে তাদের কথা শুনবেন সবসময়, এমনটাই বা কে বলেছে? এই রকম একটা অবস্থায় খুব দুরু দুরু মানে বুকে নরেন্দ্র মোদী অমিত শাহকে চলতে হচ্ছে। তারপরে তো শরিকদের বিভিন্ন রকম বায়না, আবদার ইত্যাদি আছে।
চন্দ্রবাবু নাইডু খেপে খেপে টাকা চাইছেন, নীতিশ কুমার মুখ্যমন্ত্রিত্ব চাইছেন, এসব বায়নাক্কা তো আছেই। এই বায়নাক্কাগুলো পূরণ করতে না পারলে সরকার এমনিই পড়ে যাবে। এবং কেন নরেন্দ্র মোদীদের এত ভয় সরকার পড়ে যাওয়ার? নরেন্দ্র মোদী তো জানেন ভালো করে, বা বিজেপি তো খুব ভালো করে জানে, তারা মানে বিশ্বের নাকি বৃহত্তম দল, নরেন্দ্র মোদী বিশ্বগুরু, যশস্বী প্রধানমন্ত্রী। ভোট হোক না আবার, যদি সরকার পড়েও যায় শরিকরা সরে গেলে, তাহলে নরেন্দ্র মোদীর এত আশঙ্কা কিসের? তিনি তো অটোমেটিক্যালি জিতবেন। তিনি তো ভারতবর্ষের মানুষের নাকি অটোমেটিক চয়েস। না, তিনি যে আর ফিরে আসবেন না একবার সরকার পড়ে গেলে, এটা তিনিও বিলক্ষণ জানেন। আর সরকার পড়ে গেলে তার মানে সরকারের আমলে যা যা অনৈতিক কাজ হয়েছে, সে ভোট চুরি থেকে শুরু করে পেগাসাস বলুন, রাফায়েল বলুন, সব কিছুর ফাইল আবার নতুন করে খুলবে, সব কিছুর ফাইল খুলবে। এবং সব কিছুর ফাইল খুলতে গিয়ে কোথাকার জল কোথায় গড়াবে সেটা নরেন্দ্র মোদী কল্পনাও করতে পারছেন না। এবং তারা তাই যেন তেন প্রকারেণ সরকারে টিকে থাকতে চান। যতদিন সরকারে আছেন ততদিন তাদের একটা শিল্ড আছে, তাদেরকে ঘিরে একখানা রক্ষা কবচ আছে, তার মধ্যে তারা ঘেরাটোপে আছেন। কিন্তু এই রক্ষা কবচ সরে গেলে, সরকার না থাকলে, এই সিবিআই, ইডি বা এই ইনকাম ট্যাক্স, এই এনআইএ, এদের কারো রক্ষা কবচ কিন্তু সরকারের লোকজন আর পাবেন না। তখন যারা সরকারে থাকবে তারা পাবেন হয়তো, কিন্তু বিরোধী দল হয়ে গেলে বিজেপির এই রক্ষা কবচ থাকবে না। ফলে তাদের অধিকাংশ নেতাই কিন্তু তিহারে বসে রুটি চেবাবেন, এটা তারা বিলক্ষণ জানেন। তাই যেন তেন প্রকারেণ যেভাবে হোক তারা ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চান। সে মিডিয়া কিনে হোক, বিচার ব্যবস্থার একাংশকে কিনে হোক, বা নির্বাচন কমিশনকে কিনে হোক, যেভাবে হোক তাদের কিন্তু ক্ষমতায় আঁকড়ে থাকতে হবে। কিন্তু পালা বদলের সময় এসে গিয়েছে, আমরা কিন্তু ইন্ডিকেশন পাচ্ছি। পালা বদল হওয়ার কোনো একটা সরকার যখন চলে যাওয়ার উপক্রম হয়, তখন কিছু সিগন্যাল পাওয়া যায়। আপনারা যারা 2011 সালের আগে বামফ্রন্টকে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পালা বদলের কিন্তু একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। ইঙ্গিত পাচ্ছি এই কারণে, বডি ল্যাঙ্গুয়েজ, নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গিয়েছে। সেই আক্রমণাত্মক ভাবে বিরোধীদের চুপ बैठो, চুপ रहो, এক अकेला सब पे भारी, এইসব ডায়লগ আর শোনা যাচ্ছে না। উল্টে বিরোধীরা বলছে ভোট চোর গদ্দি চোর। ভোট চোর গদ্দি চোর ধ্বনি শুনে ঢুকতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। অমিত শাহ তাকে মানে রাজ্যসভায় বসে তাড়িপার বলে গালাগাল শুনতে হচ্ছে, যদিও তিনি তাড়িপারই ছিলেন। তো যাই হোক, এইরকম কথাও শুনতে হচ্ছে শাসন ক্ষমতায় থেকেও, এবং সেটা শুনে হজমও করতে হচ্ছে। পাল্টা বলার জায়গা নেই। সর্বত্র তো দুর্নীতি ঢুকে গিয়েছে। কোন জায়গায় দুর্নীতি হয়নি? শুধু সড়ক পরিবহন তা নয়, সর্বত্র দুর্নীতি হয়েছে। নোটবন্দির মতন দুর্নীতি ভারতের ইতিহাসে আগে কখনো হয়নি। সেটা এখন হয়তো জানতে পারছেন না, সরকার গদি উল্টে গেলে তখন বুঝতে পারবেন, তখন প্রকাশ্যে আসবে যে নোটবন্দির মতন মানে বড় কেলেঙ্কারি, বড় ঘোটালা ভারতবর্ষে এর আগে কখনো হয়নি। এরকম একটা অবস্থা। এই রকম অবস্থায় এই সরকার দুরু দুরু বুকে সরকার তাদের চালাতে হচ্ছে। হয় তাদের আরো বেশি অ্যাগ্রেসিভ হতে হবে এবং অ্যাগ্রেসিভ হয়ে ন্যারেটিভ তৈরি করতে হবে যে না, বিজেপির মতন, অমিত শাহ, নরেন্দ্র মোদীদের মতন সৎ মানুষ পৃথিবীতে আর দুটো নেই, অথবা তাদেরকে কুঁকড়ে যেতে হবে বিরোধীদের চাপে। আমরা দেখছি দ্বিতীয়টাই। বিরোধীদের চাপে এই সরকার কিন্তু খানিকটা কুঁকড়ে গিয়েছে, ভয় পাচ্ছে, আতঙ্কে আছে, আশঙ্কায় আছে। আপনারা আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবির বাইরেও কিন্তু প্রচুর মানুষ আছেন। যেহেতু সব ছবি দেওয়া সম্ভব না ব্যাকগ্রাউন্ডে, তাতে ব্যাকগ্রাউন্ডটা খুব ক্লামজি হয়ে যায়, তাই আমরা সব ছবি দিলাম না। কিন্তু বহু মানুষ আছেন যারা নিঃশব্দে কাজ করছেন এই সরকারের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য। আমি 2-3 জনের নাম বলতে পারি। কপিল সিব্বল, যোগেন্দ্র যাদব, এরা যা করছেন তাতে কিন্তু সরকারের পায়ের তলার মাটি একটু একটু করে সরতে শুরু করেছে, এবং প্রতিনিয়ত সরকারকে প্রশ্ন করে করে বিব্রত করছে। হ্যাঁ, গদি মিডিয়া হয়তো দেখাচ্ছে না আপনাদের, হয়তো টেলিভিশন চ্যানেলে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলগুলো যদি ফলো করেন, বিশেষ করে দিল্লির যে ইউটিউব চ্যানেলগুলো, তারা কিন্তু খুল্লা সব বলছে, তারা কিন্তু সবটা দেখিয়ে দিচ্ছে। আর কে না জানে আজকের দিনে টেলিভিশন মিডিয়ার ওই কলতলার ঝগড়া কতজন দেখে বলুন তো? বেশিরভাগ লোকই তো এখন ইউটিউব নির্ভর হয়ে পড়েছে। আর এখান থেকেই তৈরি হচ্ছে কিন্তু একটা পাল্টা ন্যারেটিভ, ভোট চোর গদ্দি চোর।
হ্যাঁ, এই ভোট চুরির দায়ে কিন্তু সরকার চলে গেলেও যেতে পারে, এটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। আমি গণ অভ্যুত্থানের কথা বলছি না, তার চাইও না, এটা মোটেও গণতান্ত্রিক ব্যবস্থা নয়। বাংলাদেশে হতে পারে, নেপালে হতে পারে, শ্রীলঙ্কায় হতে পারে, আর পাকিস্তানের কথা কি বলবো, সেখানে তো বকলমে মিলিটারি রাজি চলে, ছেড়ে দিন। মায়ানমারেও তাই। তো ফলে ভারতবর্ষ এক টুকরো দ্বীপের মতন ভেসে আছে গণতন্ত্র, সেটা ধ্বংস হোক আমরা চাই না। কিন্তু এই সরকার, এই যে বেকারদের যন্ত্রণা, লক্ষ লক্ষ কোটি কোটি বেকার ঘরে বসে আছে, তারা চাকরি পাচ্ছে না, আর ওদিকে আম্বানি আদানিরা ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে। শোনা যায় আম্বানির স্ত্রী নাকি 2 লক্ষ টাকা দামের চা সকালবেলা খান। শোনা যায় নরেন্দ্র মোদী নবরাত্রির সময় প্রতিদিন 8 লক্ষ টাকার বিশুদ্ধ পানীয় জল পান করেন। শোনা যায় 4 লক্ষ না 4.5 লক্ষ টাকা দামের মাশরুম প্রধানমন্ত্রী খান ফর্সা হওয়ার কারণে। তো একদল লোক সব পাবে আর একদল লোক কিছু পাবে না, এই বঞ্চনাটা কতদিন যুবকেরা সহ্য করবে, কতদিন সহ্য করবে? আজকে উত্তরপ্রদেশের যুবকদের পশ্চিমবাংলায় এসে পরীক্ষা দিতে হচ্ছে, উত্তরপ্রদেশে চাকরি নেই। হরিয়ানায় আরো দুরবস্থা, বিজেপি শাসিত রাজ্যগুলোতে চাকরি বাকরি একেবারেই নেই। তারা বিভিন্ন রাজ্যে গিয়ে ধাক্কা খাচ্ছেন, ঠক্কর খাচ্ছেন, সেখানকার রাজ্যের মানুষের কাছে বিভিন্ন রকম কুমন্তব্য শুনছেন, তারপরেও তারা কিন্তু বাধ্য হচ্ছেন ঘর ছেড়ে বেরোতে। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সে রাজ্যে চাকরি নেই, এ দেশে আর চাকরি নেই। নরেন্দ্র মোদী এত বিদেশ ভ্রমণ করেছেন, বোধহয় বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। কোনো রাষ্ট্রনায়ক এত বিদেশ ভ্রমণ করেছেন বলে আমার জানা নেই। যাই হোক, তারপরেও একটা শিল্প তিনি আনতে পেরেছেন? একটাও নতুন কোনো শিল্প আসেনি, ওই একমাত্র আইফোন ছাড়া। আইফোনও এসছে কিন্তু টাটার হাত ধরে, মানে আইফোন তৈরি করে দিচ্ছে টাটা। নতুন করে শিল্প স্থাপন হয়েছে ভারতবর্ষে বলতে পারবেন? টেসলা গাড়ি ভারতে এসেছে। টেসলা কি ভারতে গাড়ি বানাচ্ছে? খুব বড় বড় কথা বলেছিলেন, ভারতে গাড়ি না বানালে ভারতে বিক্রি করতে দেব না। কি হলো? এখন ঘটনা হচ্ছে যে এই যে যারা চাকরির যন্ত্রণায় মানে জর্জরিত, চাকরি না পেয়ে, তারা যদি পথে নামেন, সামাল দেওয়া যাবে তো? আমি গণবিদ্রোহের কথা বলছি না, কিন্তু এই যুবক যুবতীরা যদি পথে নামেন, যে মানুষগুলো পেনশন হারিয়েছেন, পেনশন পাচ্ছেন না, সেই মানুষগুলো পথে নামলে কি হবে? মানুষের পথে নামা শুধু একটা স্ফুলিঙ্গের দরকার। কেউ একজন পথে নামলে তার পেছনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ ছুটবেন। বিহারে রাহুল গান্ধী তা দেখিয়ে দিয়েছে। বিহারে রাহুল গান্ধী তা প্রমাণ করে দিয়েছেন যে তিনি পথে নামলে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ আজ পথে নামছেন। উল্টো দিকে ভিড় পাতলা হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর সভায়। এগুলো কিসের ইন্ডিকেশন? কিসের ইন্ডিকেশন? এই মুকেশ আম্বানির বিরুদ্ধে ইডি লাগানো, যিনি একসময় খুব গলায় গলায় যার সাথে দোস্তি ছিল, এগুলো কিসের ইন্ডিকেশন? কিসের ইন্ডিকেশন? ট্রাম্পের সাথে এত বন্ধুত্ব হবার পরেও কি মেরে দোস্ত ডোনাল্ড ট্রাম্প বলে সম্বোধিত করার পরেও, আপকি বার ট্রাম্প সরকার বলার পরেও কেন ট্রাম্প এত টাকার শুল্ক চাপাচ্ছে? শুধুই কি রাশিয়ান তেলের জন্য? এ নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি আগের একটি এপিসোডে, দেখে নেবেন। ঘটনা হচ্ছে যে এই যে চারদিক থেকে বিপর্যয় নেমে আসছে নরেন্দ্র মোদী অমিত শাহের দিকে, সেই বিপর্যয় থেকে মুক্তি পেতে গদি মিডিয়াই যথেষ্ট নয়, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কিন্তু যথেষ্ট নয়। মানুষের কাছে বিশ্বাসযোগ্য একটা বার্তা দিতে হবে, তা না হলে কিন্তু এই সরকার পড়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আর আপনারা অপেক্ষা করুন, আজ বিকেল 5টায় আমাদের 5টার যে অনুষ্ঠানটা হয়, আজকে অবশ্য 5টার পোস্টমর্টেম হবে, 5টার পোস্টমর্টেম দেখতে ভুলবেন না। একটা ঘোষণা করে রাখি, আগামী সোমবার সকালে আমাদের কোনো অনুষ্ঠান আসবে না। সোমবার সকালে অনুষ্ঠান আসবে না এই কারণে বলছি, কারণ সোমবার দিন বিকেল থেকে আমরা একটা লাইভ সম্প্রচার করতে চলেছি। এইটা একেবারে মানে নতুন একটা ভেঞ্চার বলতে পারেন আমাদের। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঐতিহ্যবাহী টাউন হলে একখানা বিতর্ক সভা হচ্ছে, যেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবো আমিও। ঘোষ। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী। নমস্কার, আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। 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 নমস্কার, আমার নাম শুভজিৎ শর্মা। নমস্কার। নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। নমস্কার, আমি প্রবীর বিশ্বাস, পেশায় সাংবাদিক। দেখুন, হাওড়া তৃণ অঙ্কুশ তারা একটি বিতর্ক সভার আয়োজন করেছেন, যেটি অনুষ্ঠিত হবে হাওড়ার ঐতিহ্যবাহী টাউন হলে। এক জমজমাট বিতর্ক সভার আয়োজন হয়েছে।
ঐতিহ্যবাহী টাউন হলে যে বিতর্ক সভা, সেখানে আমি থাকছি। আমরা সকলে আসছি, আপনারাও আসুন। পুজো আসার আনন্দকে আরো একটু বেশি উপভোগ করতে 4 জন করে প্রতি দলে মোট 8 জন তর্কযুদ্ধে নামবে। এবং তৃণমূলের এই অত্যন্ত একটা সুন্দর প্রয়াস তারা প্রতি বছর যেটা করছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। এই বিতর্ক সভায় আমি থাকছি, আপনারাও আসুন। আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল। সেই বিতর্ক সভাটি আমরা লাইভ সম্প্রচার করব সোমবার দিন। তাই সোমবার দিন আমাদের প্রবীর প্লাসেরও অনুষ্ঠান সম্প্রচারিত হবে না, আর সকালের অনুষ্ঠানও সম্প্রচারিত হবে না। কিন্তু তার জন্য অসুবিধা নেই, আমরা কিন্তু বাকি অনুষ্ঠানগুলো নিয়মিত চালাতে থাকবো। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবে। নমস্কার।